বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 3 নম্বর লাইভ ক্লাস। আগের 2টি ক্লাস তোমরা খুব মনোযোগ দিয়ে দেখে নিও। তো আমি এই প্রশ্নটা তোমাদেরকে আবার বোঝাচ্ছি। প্রবলেম 6, the balance sheet at 31st March 2015 shown the following position. 2015 সালের 31 মার্চ তারিখে ব্যালেন্স শিট নিচে দেওয়া হলো। এখানে সম্পদ আছে, এখানে দায় ও মালিকানা সত্ত্ব আছে। সম্পদের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক ইন হ্যান্ড, প্লান্ট, ফ্যাক্টরি প্রেমিসেস, এই 4টা সম্পদ আছে। দায় মালিকানা সত্ত্বের মধ্যে শেয়ার ক্যাপিটাল আছে 3 লক্ষ শেয়ার। ইকুইটি শেয়ার মানে সাধারণ শেয়ার। শেয়ার তো আবার 2 ধরনের, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। তো এটা হলো সাধারণ শেয়ার, ইকুইটি শেয়ার। 10 টাকা করে এক একটার মূল্য। 3 লক্ষ শেয়ার যদি হয়ে থাকে 10 টাকা করে, তাহলে 30 লক্ষ টাকা। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি 6,50,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 5,50,000। কারেন্ট লাইবিলিটি এটার মধ্যে ব্যাংক ওভারড্রাফট আছে 1,50,000। অ্যাকাউন্টস পেবল আছে, প্রভিশন ফর ট্যাক্সেশন আছে। তো এই 3টাই দায়ের মধ্যে পড়ে, এই 3টাই দায়। The net profit of the company for the last 5 years before providing for taxation were as follows. ট্যাক্স দেওয়ার আগে এখানে গত 5 বছরের 5 ইয়ার্সের প্রফিট 5 লক্ষ, 7 লক্ষ 20, 7 লক্ষ 50, 8 লক্ষ 20, 9 লক্ষ টাকা। The market value of the assets were as follows. স্টকের বর্তমান বাজার মূল্য 20 লক্ষ 30,000, কিন্তু এখানে বলতেছে 20 লক্ষ টাকা। তারপর প্লান্টের বর্তমান বাজার মূল্য 12 লক্ষ 50, কিন্তু এখানে আছে 12 লক্ষ টাকা। ফ্যাক্টরি প্রেমিসেস টাকার পরিমাণ 13 লক্ষ 10, কিন্তু এই জায়গায় আছে 12 লক্ষ টাকা। নাম্বার 1 ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় সম্পদের বর্তমান মূল্যটা আসে। নতুন করে যে বাজার মূল্যটা এখানে নির্ণয় হলো, তো তুমি কি এই টাকাটা নিয়ে আসবে নাকি এগুলা নিয়ে আসবে অঙ্কের মধ্যে? অবশ্যই নতুন করে যেটা বাজার মূল্য ওইটাই নিয়ে আসবে। সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল এখানে যত আছে ততই আমি রাখবো। স্টক ইন হ্যান্ড 20 লক্ষ টাকা, কিন্তু এখানে 20,30,000 টাকা। তারপর আমি কিন্তু 20,30,000 আনবো, বর্তমান মূল্য যেটা ওইটাই আনবো। প্লান্ট আছে এখানে 12 লক্ষ টাকা, কিন্তু এখানে আছে 12,50,000 টাকা। আমি কিন্তু 12,50,000 বর্তমান মূল্যটাই আনবো। ফ্যাক্টরি প্রেমিসেস আছে 12 লক্ষ টাকা, এখানে 13,10,000 টাকা। বর্তমান মূল্য তো আমি বর্তমান মূল্যটাই আনবো। ট্যাক্সেশন মে বি কনসিডার্ড এট 40%, ট্যাক্সের হার 40%। গুডউইল শুড বি ভ্যালুড এট 4 years পারচেজ অফ সুপার প্রফিট। সুপার প্রফিটে গুডউইলটা নির্ণয় করা হবে। নর্মাল রেট অফ রিটার্ন 12% পার এনাম, বছরে 12% নর্মাল রেট অফ রিটার্ন। অন দ্য বেসিস অফ দি অ্যাবভ ইনফরমেশন ফাইন্ড আউট দি ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। তো এটা একটু ভিন্ন রকম প্রশ্ন। ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, এটার বাংলা অর্থ হচ্ছে শেয়ারের অন্তর্নিহিত মূল্য। তো শেয়ারের অন্তর্নিহিত মূল্য বাইর করার জন্য প্রথমত জানা প্রয়োজন যে এই ব্যবসায়ের নেট অ্যাসেটসটা আসলে কত, যেটা উপরে বসে। তারপর জানা প্রয়োজন নেট অ্যাসেটসকে ওই ব্যবসার মধ্যে কি পরিমাণ নাম্বার অফ শেয়ার আছে, ওই নেট অ্যাসেটসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে এক একটা শেয়ারের প্রতি কি পরিমাণ মূল্য, ওইটাই হলো ইন্ট্রিনসিক ভ্যালু বা শেয়ারের অন্তর্নিহিত মূল্য। আচ্ছা, এখন এই প্রশ্নটার মধ্যে সরাসরি তোমরা লক্ষ্য করলে দেখবে শেয়ারের অন্তর্নিহিত মূল্য বাইর করার জন্য বলা হয়েছে, গুডউইল বাইর করার জন্য বলা হয় নাই। কোথাও অঙ্কটার কোথাও গুডউইল বাইর করার জন্য বলা হয় নাই। প্রশ্ন হলো আমাদেরকে অঙ্কটার মধ্যে গুডউইল বাইর করতে হবে? উত্তর হলো হ্যাঁ। কেন? কারণ এই ব্যবসায়ের এই যে সম্পদের দিকে 4টা সম্পদ আছে,
একই রকমভাবে এই ব্যবসায়ের সুনামটাও কিন্তু একটা সম্পদ। এই ব্যবসায়ের গুডউইল বা সুনামটাও কিন্তু একটা সম্পদ, যার কারণে বাইর করতে হবে আলাদাভাবে। ওই জন্য মূলত প্রথমে নির্ণয় করব গুডউইল, তারপরে নিট অ্যাসেটটা বাইর করে নিব, তারপরে শেয়ারের অন্তর্নিহিত মূল্যটা সূত্রের মাধ্যমে বাইর করে নিব। শেয়ারের অন্তর্নিহিত মূল্য হলো যে নিট অ্যাসেটসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, এবং যদি অগ্রাধিকার শেয়ার দেওয়া থাকে অগ্রাধিকার শেয়ারের টাকা এবং ডিভিডেন্ড উপরে কিন্তু মাইনাস করতে হবে। এটা আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু সুপার প্রফিট আসছে, সুতরাং সুপার প্রফিট মেথডে এই অঙ্কের সমাধান হবে। এখন যা যা তথ্য প্রয়োজন আমি আবার একটু বলে দিয়ে সরাসরি অঙ্কের সমাধানে যাই। এখানে আমি দেখতে পাচ্ছি 4টা সম্পদ আছে। 4টা সম্পদ যেহেতু আছে এবং 4টাই কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসবে, নাম্বার 1 স্টেপ যেটা, এবং 5টা বছরের প্রফিট আছে গত 5 বছরের। তো এরকম যদি থাকে লাস্ট 5 ইয়ার্স, তো এই 9 লক্ষ টাকা যেটা, এইটা আমরা ধরে নিব কারেন্ট ইয়ার প্রফিট 9 লক্ষ টাকা। সুপার প্রফিট মেথডের অঙ্ক যেহেতু, এই ওয়ার্কিংটা আর আমাদের এখানে করার প্রয়োজন নেই। আর আগের অঙ্কের মধ্যে ক্যাপিটালাইজেশন মেথড ছিল, তাই আলাদা করে আরও একটা ওয়ার্কিং আমরা করেছি। আমরা এই 9 লক্ষ টাকার মধ্যে ওইখানেই থাকবো। এইটা সুপার প্রফিট মেথড, এই ওয়ার্কিংটা করার প্রয়োজন নেই। এবং স্টকের টাকাটা কিন্তু আমি এই টাকাগুলোই আনবো, প্লান্টের টাকা, ফ্যাক্টরি প্রেমিসেসের টাকা, অর্থাৎ প্লান্ট, ফ্যাক্টরি প্রেমিসেস, স্টক, এই 3টা টাকা কিন্তু আমি আর আনবো না। বর্তমান মূল্য যেটা সেটাই কিন্তু আনবো। পরে তো ট্যাক্সের হার 40%, নর্মাল রেট অফ রিটার্ন 12%, 4 বছরের জন্য ক্রয়। সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধান করতে হবে। 3টা দায় আছে, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেবল, প্রভিশন ফর ট্যাক্সেশন, এই 3টা দায় আমি এখানে পেয়েছি, 3টা দায়ই আনবো। শেয়ার আছে কিন্তু 30 লক্ষ টাকার 3 লক্ষ শেয়ার, এক একটার মূল্য 10 টাকা করে। তো বর্তমানে শেয়ার কতটা আছে? 3 লক্ষ শেয়ার আছে। এতটুকুই শুধু মনে রেখো, আর কিছু লাগবে না। এটা আমি একটু বড় করে দেখাই, তোমরা একেবারে ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখো। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, পিবি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, যেখানে আমি নিয়ে আসলাম প্লান্ট, ফ্যাক্টরি প্রেমিসেস, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক ইন হ্যান্ড, 4টা সম্পদ যোগ করে নিলে 52,90,000। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে যে 3টা দায় বলেছিলাম, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেবল, প্রভিশন ফর ট্যাক্সেশন, টাকাগুলো বসিয়ে দিলাম, যোগ করলে 9 লক্ষ টাকা। 52,90,000 থেকে 9 লক্ষ বাদ দিলে 43,90,000, এটাই ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেলাম। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করার জন্য শুরুতেই উপর থেকে যে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়েছি সেই ক্যাপিটাল এমপ্লয়েডটা এখানে নিয়ে আসলাম, 43,90,000 টাকা। প্রথমে এটা আনার নিয়ম, অঙ্কের নিয়ম এটা। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার জন্য বর্তমান বছরের প্রফিট বলেছিলাম 9 লক্ষ টাকা ধরবেন। এটার উপরে ইনকাম ট্যাক্সটা এখানে বাদ দেওয়া হবে 3,60,000 ওয়ার্কিংয়ের নিয়ম অনুযায়ী। বাদ দিলে 5,40,000, এটাকে 2 দ্বারা ভাগ করো, হাফ করো, 2,70,000। উপরের টাকা থেকে এটা বিক করলে 41,20,000 টাকা, এটাই হয়ে যাবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা। যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য এটা বোঝা কোনো ব্যাপারই না, তো ওইভাবে আমি বলতেছি, আর ব্যাখ্যায় যাচ্ছি না। এভারেজ মেনটেনেবল প্রফিট, তো এভারেজ প্রফিট যে 5 বছরের আয় এখানে দেওয়া আছে, যোগ করে নেবেন। বছর যেহেতু 5টা, 5 দ্বারা ভাগ করেন। 5টা প্রফিট যেহেতু, তাহলে 5 দ্বারা ভাগ করেন, ভাগ করলে 7,38,000 টাকা। ইনকাম ট্যাক্সটা ওয়ার্কিংয়ের নিয়ম অনুযায়ী এখানে বিক করতে হবে, বিক করলে 4,42,800 টাকা। নর্মাল রেট অফ রিটার্ন 12% দেওয়া আছে, এটা ওয়ার্কিং না করলেও চলতো। তো যাই হোক, এখানে দিয়ে দিচ্ছে 12%, এটা লেখার কোনো প্রয়োজনই নেই। তারপর ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট, সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যেটা 41,20,000 পাইছে, নর্মাল রেট অফ রিটার্ন 12%, তখন উত্তরে 4,94,400। সুপার প্রফিটটা এখন আমরা বসাবো। সুপার প্রফিটের সূত্র এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট 4,42,800। এটা এভারেজ প্রফিট বলতে এভারেজ মেনটেনেবল প্রফিট, এটা ওই যে 4,42,800 যেটা, এটাই তো এখানে আসে। আর নর্মাল প্রফিট 4,94,000, এটা এখানে বিয়োগ করা হয়, সূত্র কিন্তু আগে দেওয়া আছে। উত্তরে এখানে মাইনাসের টাকাটা বের হয়ে যাবে। 4,42,800 থেকে 4,94,400 যদি বিয়োগ করি, এখানে কোনো সুপার প্রফিট বা অতি মুনাফা নেই।
ব্যবসাটার মধ্যে কোনো সুপার প্রফিট বা অতি মুনাফা নেই, তার মানে গুডউইলটা নির্ণয় করা যাবে না। যে আমি 3 বছর 4 বছর 5 বছরের জন্য গুডউইল নির্ণয় করব, গুডউইলটা নির্ণয় করা যাবে না, কারণ এখানে মুনাফা নেই, কি গুডউইল সুনাম এখানে নির্ণয় করব? তো গুডউইলের উত্তর হলো, as there was no super profit in the business, so we can say that there is no goodwill. যেহেতু এই অঙ্কটার মধ্যে, ব্যবসাটার মধ্যে কোনো সুপার প্রফিট অতি মুনাফা দেওয়া নেই, সুতরাং এখানে কোনো সুনাম নেই, গুডউইলটা আর বের হলো না। যদি এই গুডউইলটা বের হয়ে যেত, তখন আমি এটা সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতাম। এই গুডউইলটা কোন সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করতাম? প্রশ্নটার মধ্যে বলা হয়েছে ইন্ট্রিনসিক ভ্যালু বাইর করার জন্য। ইন্ট্রিনসিক ভ্যালু বাইর করার জন্য এটার উত্তর হলো, নেট অ্যাসেটসকে তুমি নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবে। এখন নেট অ্যাসেটস কি কি আছে একটু ওয়ার্কিং করে দেখা যাক। এখানে নিয়ম হচ্ছে যে টোটাল সম্পদ থেকে আউটসাইড লাইবিলিটিগুলা বাদ দিয়ে দিতে হবে। সম্পদ দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক, প্লান্ট, ফ্যাক্টরি, প্রেমিসেস, 4টা। বর্তমান মূল্য সম্পদের যেটা, ওইগুলাই কিন্তু আমরা এখানে আনবো। আগের যে মূল্য ব্যালেন্স শিটে দেওয়া কিছুটা আছে না, যেমন অ্যাকাউন্ট রিসিভেবলস ছাড়া বাকি 3টার কিন্তু আগের মূল্য ব্যালেন্স শিটে দেওয়া, আর সমন্বয়ের মধ্যে নতুন মূল্য দেওয়া, ওই টাকাগুলোই কিন্তু এখানে আসবে, 52,90,000 টাকা। দায় মূলত 3টা, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেবল, প্রভিশন ফর ট্যাক্সেশন, এই 3টাই এখানে আনা হলো। যোগ করেন, উপর থেকে বিয়োগ করলেই 43,90,000 টাকাই বের হয়। অনেকে বলবেন যে নিট এসের সেটা তো এবার ক্যাপিটাল এমপ্লয়েডের মতোই হয়ে গেল। হ্যাঁ, ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে হবে, ওইখানে ছিল কারেন্ট লাইবিলিটি ওই ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে, আর এখানে আছে আউটসাইড লাইবিলিটি। এখন আউটসাইড লাইবিলিটি, এটার মধ্যে চলতি দায়ও আসে, দীর্ঘমেয়াদী দায়ও আসে, আর কারেন্ট লাইবিলিটি শুধুমাত্র কারেন্টগুলো আসে। যেহেতু অঙ্কটার মধ্যে দীর্ঘমেয়াদী কোনো দায় নেই, সুতরাং যা আছে তাই নিয়ে আসলাম, উত্তরে যা পেয়েছি তা। এখন ভ্যালু অফ শেয়ার, ইন্ট্রিনসিক শেয়ার যেটা বলেছে, ওইটার সূত্রটা কি? উপরে সবসময় নেট অ্যাসেটস, এই যে টাকাটা পাওয়া হয়েছে ওই টাকাটাই কিন্তু সবসময় উপরে বসে। নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, ওইটা কিন্তু 3 লক্ষ শেয়ার আছে, ওইটা সবসময় নিচে বসে। এখন এটার কি আর কোনো পরিবর্তিত সূত্র আছে? হ্যাঁ, যদি তোমাদের ব্যালেন্স শিটের মধ্যে অগ্রাধিকার শেয়ার দেওয়া থাকে, অগ্রাধিকার শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ দেওয়া থাকে, তখন তুমি এই জায়গায় নেট অ্যাসেটসটা, এই জায়গায় নেট অ্যাসেটস থেকে প্রিফারেন্স শেয়ার, একবার আমি এখানে দেখিয়ে দিই। প্রিফারেন্স শেয়ার বিগ করবেন এখানে, এটা ডিভিডেন্ড। এটা দ্বারা কি বোঝানো হলো, যে নেট অ্যাসেটস থেকে আমি প্রিফারেন্স শেয়ারটার এটার টাকাও বিগ করব, আর প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটাও আমি বিগ করব, বিগ করে তারপর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করব, উত্তরে যা পাবো তা। আশা করবো এতটুকু ক্লিয়ার। এখন আরও একটা অঙ্ক লক্ষ্য করো। 7 নম্বর অঙ্কটা, the net profit of the business after tax for the past 5 years are, বিগত 5 বছরের ট্যাক্স এখানে দেওয়া আছে, মানে এই আয়ের হার দেওয়া আছে, প্রফিট অফ দ্য বিজনেস আফটার ট্যাক্স, কর পরবর্তী 2,15,000, 2,27,000, 2,02,000, 2,10,000, 2,30,500, বিগত 5 বছরের। ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস টাকা 20 লক্ষ। The normal rate of return 10%, at the rate 10%, it is expected that the company will be able to maintain its super profit for the next 5 years. কোম্পানি আশা করা যাচ্ছে যে কোম্পানি পরবর্তী 5 বছরে সুপার প্রফিট পদ্ধতি মেনটেন করবে, মানে এই পদ্ধতিতে গুডউইলটা নির্ণয় করবে। এটাই ক্যালকুলেট দি ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে গুডউইলের সূত্রটা কি ছিল? গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম গুডউইল ইকুয়াল টু ছিল যে উপরে সুপার প্রফিট, নিচে নর্মাল রেট অফ রিটার্ন, এটাই তো ছিল। তো এটা গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের, কিন্তু
ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধান করতে গেলে সুপার প্রফিট মেথডে যেভাবে অঙ্কের সমাধান করতে হয় ওইভাবেই আমাদের একেবারে সুপার প্রফিট পর্যন্ত যেতে হবে প্রতিটা স্টেপের কাজ করে। সুতরাং ওইভাবে আমি এখানে দেখতে পাচ্ছি পাস্ট 5 ইয়ার্স যদি বলে থাকে তখন এখানে কোনো বছর সময়সীমা এগুলা এত তারিখ এগুলো উল্লেখ নেই। তো এগুলা ধরে নিতে হবে, এই আয়গুলাকে ধরে নিতে হবে বিগত 5 বছরের, চলতি বছরের কোনো আয় এখানে নেই। 20 লক্ষ টাকা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আছে, তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডও তা হবে। তারপর নর্মাল রেট অফ রিটার্ন আছে, আর এটা যেহেতু কর পরবর্তী সুতরাং করটা আর বাদ দিতে হচ্ছে না। তো দেখো এটার উত্তরটা দেখো, অঙ্কটা তোমাদের পরীক্ষায় বিগত বছর আসছিল, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমাদেরও থাকতে পারে। এখানে ক্যাপিটাল এমপ্লয়েড 20 লক্ষ টাকা অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া আছে, এটা দেখানো হয়েছে। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের নিয়ম ছিল যে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করা হয়। তো 20 লক্ষ থেকে কারেন্ট ইয়ারে কোনো প্রফিটই নেই, 0। তো এটা মাইনাস করে দেখানোর প্রয়োজন ছিল না, তুমি চাইলে দেখাতেও পারো। তখন এই যে 20 লক্ষ টাকা ক্যাপিটাল এমপ্লয়েড, ওই 20 লক্ষ টাকা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। নর্মাল প্রফিটের সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ওই 20 লক্ষ টাকা নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কের মধ্যে 10% দেওয়া ছিল, 2 লক্ষ টাকা নর্মাল প্রফিট। তারপর এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, অথবা এটার আরেকটা নাম হচ্ছে এএমপি, এভারেজ মেনটেনেবল প্রফিট। তো এটার যে কোনো নামে তুমি লিখতে পারো। বিগত 5 বছরের আয় উপরে 5 দ্বারা ভাগ 2,16,900 টাকা। সুপার প্রফিটের সূত্র এটিপি 2,16,900, নর্মাল প্রফিট 2 লক্ষ টাকা বসানো হলো, উত্তরে 16,900 টাকা সুপার প্রফিট পেয়ে যাচ্ছ। এতটুকু কিন্তু এই 5 নম্বর ওয়ার্কিং পর্যন্ত, সুপার প্রফিট পর্যন্ত, এই সুপার প্রফিট মেথড পর্যন্ত। যখনই তোমাকে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধান করার জন্য বলা হবে, তখন গুডউইলের সূত্র সুপার প্রফিট যেটা তুমি উপরে পেয়েছো ওইটা এখানে বসিয়ে দাও। নর্মাল রেট অফ রিটার্ন 10%কে 100 দ্বারা ভাগ করে 0.10, 16,900কে 0.10 দ্বারা ভাগ করো, 1,69,000 টাকা। এই হলো গুডউইল। এখন পর্যন্ত আমরা 3টা ক্লাস নিয়েছি। আমরা পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ দেখে আরও বিভিন্ন ফরম্যাটের কিছু অঙ্কের সমাধান করব। রেগুলার যদি তোমরা অঙ্ক প্র্যাকটিস করে মনে রাখতে পারো, এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় কমন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।